নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আজকে আমি আপনাদেরকে বলবো এই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা যায় বা হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা যায়। তো দেখুন, যখনই একটা পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় তখন আমাদেরকে প্রথমেই জানতে হয় যে ওই যে ক্যান্সারটা সেটা কি ধরনের ক্যান্সার। কাজেই ব্রেস্ট ক্যান্সারটা শুধু ব্রেস্ট ক্যান্সার বললেই চলবে না, সেটা হরমোন পজিটিভ নাকি হরমোন নেগেটিভ, হার্টোনিউ পজিটিভ না হার্টোনিউ নেগেটিভ, এটাও কিন্তু জানা প্রয়োজন। কাজেই আপনার যখনই কোনো পেশেন্টের বায়োপসি হবে তখন কিন্তু আপনাকে ওই পিআর হার্টোনিউ এই পরীক্ষাটা করতে হবে। এই পরীক্ষাটার নাম হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা আইএইচসি টেস্ট। এই আইএইচসি টেস্ট করে আপনি এটা ডিটেক্ট করতে পারবেন। এবার যদি ধরুন কোনো পেশেন্টের হরমোন পজিটিভ ডিজিজ থাকে তাহলে তার ট্রিটমেন্ট কীরকমভাবে হবে। যদি আমি ক্লিনিক্যালি দেখি যে ডিজিজটা শুধুমাত্র ব্রেস্টের মধ্যেই রয়েছে, তার সাইজ 5 সেন্টিমিটারের কম আছে, অ্যাক্সিলাতে কোনো লিম্ফ নোড নেই অথবা খুব কম পরিমাণ গ্ল্যান্ড ফুলেছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্রথমেই অপারেশন করার চেষ্টা করতে পারি। অপারেশন করার চেষ্টা করতে পারি কখন? যখন যে টিউমারটা যেটা রয়েছে সেটা খুবই ছোট এবং শুধু ব্রেস্টটাকে আমরা কনজার্ভ করতে পারবো, অথবা যদি পেশেন্ট চান যে না, ব্রেস্ট কনজার্ভ করার প্রয়োজন নেই, আমি সম্পূর্ণভাবে ব্রেস্টটাকে কেটে বাদ দিয়ে দেবো, অর্থাৎ ম্যাস্টেক্টমি করব, তাহলে সেটার জন্য যদি পেশেন্ট প্রস্তুত থাকেন তাহলেও কিন্তু প্রথমেই অপারেশনটা করা যেতে পারে। এরপর ওই প্যাথোলজির যে স্পেসিমেনটা বেরোবে, যে বায়োপসিটা হবে, সেই বায়োপসির মধ্যে যেরকম আসবে, যদি সেটার মধ্যে কোনো হাই রিস্ক ফিচার থাকে তাহলে আমরা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেব। যদি কোনো হাই রিস্ক ফিচার না থাকে তাহলে কেমোথেরাপি দেব না। যদি প্রয়োজন হয় আমরা রেডিওথেরাপিও অ্যাড করতে পারি। আর যদি একদমই লো রিস্ক আর্লিয়ার স্টেজ ডিজিজ হয় এবং যদি ব্রেস্ট কনজারভেশন না করা হয়ে থাকে তাহলে আমরা রেডিয়েশনটাও দেব না। যেটা আমাদের সবসময় করতে হবে সেটা হচ্ছে হরমোন থেরাপি। যদি হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয়, অপারেশনের পরে কিন্তু আমাদের কেমোথেরাপি দেওয়া হোক না হোক, রেডিওথেরাপি হোক না হোক, আমাদের হরমোন থেরাপি কিন্তু দিতেই হবে। এই হরমোন থেরাপির আবার কিন্তু দু ধরনের আছে। একটা হচ্ছে ট্যামক্সিফেন, যেটা সাধারণত আমরা মেনোপজ যেই সমস্ত পেশেন্টদের হয়নি, কম বয়স্ক পেশেন্টদের, 45 বছরের নিচে যাদের এখনও মেনস্ট্রুয়েশন চলছে, তাদের ক্ষেত্রে আমরা এই ট্যামক্সিফেন ওষুধটা ইউজ করি। এটা একটা ওরাল ট্যাবলেট, খুব কম দাম, এবং এটা আমরা রেগুলার কন্টিনিউ করতে বলি 5 থেকে 10 বছর অবধি। 2 নম্বরে আছে হচ্ছে অ্যারোমেটাস ইনহিবিটর গোত্রের ওষুধ, যেমন অ্যানাস্ট্রাজল বা লেট্রোজল, যেগুলি কিন্তু আমরা দিই পোস্ট মেনোপজাল অথবা যাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গিয়েছে, একটু বয়স্ক পেশেন্ট তাদেরকে। এদেরকে আমরা যদি কন্টিনিউ করি তাহলে পুরোভাবে প্রায় 10 বছর অবধি এই লেট্রোজল বা অ্যানাস্ট্রাজলটা কিন্তু দেওয়া যেতে পারে। ট্যামক্সিফেন যখন আমরা দিচ্ছি সেই সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যদি পেশেন্টের সহমতিক্রমে, অবশ্যই যদি তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তিনি প্রপারলি তাকে কাউন্সেলিং করে সমস্ত যা যা অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্টস হবে সেগুলির কথা বলে যদি চাওয়া যায়, তাকে আমরা আর্টিফিশিয়ালি ওষুধ দিয়ে পোস্ট মেনোপজালে কনভার্ট করতে পারি, অথবা তার মাসিকটাকে বন্ধ করে দিতে পারি ওষুধ দিয়ে। এর ফলে দেখা গিয়েছে যে ব্রেস্ট ক্যান্সারের ফিরে আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমে যায়। এবং এই ওষুধ যেমন গসেরেলিন বা লিউপ্রোলাইড, এই জাতীয় ওষুধ যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ট্যামক্সিফেনের বদলে আমরা অ্যানাস্ট্রাজল বা লেট্রোজলটাও ইউজ করতে পারবো কম বয়স্ক পেশেন্টদের মধ্যে। এই ট্যামক্সিফেন যাদের যাদের চলছে, কম বয়স্ক যে সমস্ত পেশেন্টদের চলছে, একটা কথা মনে রাখতে হবে যে তাদের কিন্তু প্রত্যেক বছর বছর একটা টিভিএস বা ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাফি করতে হবে, করে দেখে নিতে হবে যে তাদের ইউটেরাস, অর্থাৎ যে ইউটেরাসের তাদের থিকনেস কিছু বাড়ছে কিনা। কারণ ট্যামক্সিফেনটা বহুদিন ধরে খেলে কিন্তু ইউটেরাসের ভেতরকার লাইনিংয়ের একটা বেড়ে যেতে পারে বা এমনকি টিউমার বা ক্যান্সারও হতে পারে। কাজেই সেইটার জন্য রেগুলার বেসিসে একটা এই ট্রান্সভেজানাল আলট্রাসাউন্ড কিন্তু তাদের করা উচিত। অন্যদিকে যাদের লেট্রোজল বা অ্যানাস্ট্রাজল পাচ্ছেন তাদের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে, অর্থাৎ কিনা হাড়গুলো একটু একটু ক্ষয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা যেই সমস্ত পেশেন্টদের অ্যানাস্ট্রাজল বা লেট্রোজল দিই তাদেরকে আমরা প্রত্যেক ইয়ারলি একটা ডেক্সা স্ক্যান করাই, এবং যদি ডেক্সা স্ক্যানে দেখি যে তাদের বেশ খানিকটা ক্ষয়ে গিয়েছে
যাকে অস্টিওপিনিয়া বলে বা অস্টিওপোরোসিস বলে, তখন তাদেরকে হাড় শক্ত করার জন্য আমরা বিভিন্ন ওষুধ দিই, যেমন জলিড্রোনিক অ্যাসিড বা ডেনোজুম্যাব, এই জাতীয় ওষুধ দিয়ে তাদের হাড়টাকেও আমরা শক্ত রাখি। যদি মেটাস্টেটিক ডিজিজ হয়ে যায়, তখন কিন্তু আমরা আর, যদি পেশেন্টের কোনো সিমটমস না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কেমোথেরাপির দিকে যাই না। হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের আমরা কিন্তু শুধুমাত্র হরমোন থেরাপি দিয়েই ট্রিটমেন্ট করি। এবং এই হরমোন থেরাপির সাথে সাথে আমরা আরেক ধরনের ওষুধ ইউজ করি, যেগুলোকে বলা হয় CDK4/6 ইনহিবিটর। 3 ধরনের ওষুধ আছে, প্যালবোসাইক্লিব, রাইবোসাইক্লিব এবং অ্যাবেমাসাইক্লিব। এক্ষেত্রে মেটাস্টেটিক সেটিংয়ে সবথেকে ভালো যে ওষুধগুলি হয় দেওয়া যায় হরমোন থেরাপির সাথে, সেগুলি হলো অ্যাবেমাসাইক্লিব এবং রাইবোসাইক্লিব, এবং এমনকি প্যালবোসাইক্লিবও দেওয়া যেতে পারে। এগুলো দিয়ে আমরা তার সাথে হরমোন থেরাপির সাথে মেটাস্টেটিক হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা করি। যদি আর এই CDK4/6 ইনহিবিটর সম্পর্কে একটা অ্যাডিশনাল কথা হচ্ছে, যদি আর্লি ব্রেস্ট ক্যান্সার, অর্থাৎ কিনা অপারেশন হয়েছে এরকম ব্রেস্ট ক্যান্সারের মধ্যে যদি আমরা কিছু হাই রিস্ক ফিচার্স দেখতে পাই, তখনও কিন্তু এই হরমোন থেরাপির সাথে আমরা এই রাইবোসাইক্লিব বা অ্যাবেমাসাইক্লিব অ্যাড করতে পারি। যে মেটাস্টেটিক সেটিংয়ে হরমোন থেরাপি যদি প্রগ্রেস করে যায়, তখন সেক্ষেত্রে আমরা, আমাদের হাতের কাছে থাকে একাধিক অপশন। আমরা অনেক সময় ফুলভেস্ট্রেন্ট বলে এক ধরনের ওষুধ থাকে, যেগুলোকে আমরা দিতে পারি এই প্রথমবারে হরমোনের প্রগ্রেশন হওয়ার পরে। যদি প্রথমে আমরা CDK4/6 ইনহিবিটর মেটাস্টেটিক সেটিংয়ে না দিয়ে থাকি, তাহলে সেকেন্ড লাইনে যখন ফুলভেস্ট্রেন্ট চলবে তার সাথেও অ্যাড করতে পারি। আজকালকার দিনে আমরা লিকুইড বায়োপসি অনেক বেশি ইউজ করছি, এবং ব্রেস্ট ক্যান্সার, মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সারও ইউজ করছি। সেখানে আমরা যদি পেশেন্টের রক্ত থেকে ক্যান্সারের যে জিনটা, যেই ctDNA, সার্কুলেটিং টিউমার ডিএনএ ব্লাডের মধ্যে থাকে, সেটাকে ডিটেক্ট করে আমরা মিউটেশন চেক করতে পারি এবং দেখতে পারি যে রোগটা যদি বেড়ে যায়, তাহলে সেটা কোন কারণে বাড়ছে, কোন মিউটেশনের জন্য বাড়ছে, কোন মিউটেশনের জন্য এই ট্রিটমেন্টের প্রতি ক্যান্সার সেলসগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেটা ডিটেক্ট করে আমরা কিন্তু, যদি দেখা যায় যে একটা বিশেষ ধরনের মিউটেশন রয়েছে, যেটাকে বলা হয় ESR1 মিউটেশন, এই মিউটেশনটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কারণ, যেই কারণের জন্য হরমোনের ওষুধ মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সারে আর কাজ করে না, রোগটা বাড়তে থাকে। এই মিউটেশনটা যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে একটা নতুন ওষুধ আছে যার নাম এলাসেস্ট্রান্ট, যেটা একটা ওরাল ট্যাবলেট, সেটা আমরা কিন্তু ইউজ করতে পারি এবং ইউজ করে পেশেন্টদের আয়ু অনেকটা বাড়িয়ে দিতে পারি। কাজেই বুঝতেই পারছেন যে মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার যদি হরমোন পজিটিভও হয়, তারও চিকিৎসার কিন্তু কন্টিনিউয়াস ইভলিউশন হচ্ছে। আমরা আজকের যুগে দাঁড়িয়ে লিকুইড বায়োপসি ইউজ করছি, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ইউজ করছি। এইগুলোকে ইউজ করে করে আধুনিক সময় আমরা পেশেন্টদের সেকেন্ড লাইন, থার্ড লাইনেও কিন্তু ভালো ভালো ট্রিটমেন্ট দিতে পারছি। কাজেই মনে রাখবেন, ফার্স্ট লাইনের থেরাপি নয়, সেকেন্ড লাইনের ক্ষেত্রেও কিন্তু এই আধুনিক চিকিৎসার সুযোগ আপনারা নিতে পারেন। অবশ্যই এই ব্যাপারে আপনাদের মেডিকেল অনকোলজিস্টের সাথে আপনারা আলোচনা করে নেবেন। হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার ইউজুয়ালি একটু ইন্ডোলেন্ট ভ্যারাইটির হয়, অর্থাৎ খুব বেশি অ্যাগ্রেসিভ হয় না, কিন্তু মনে রাখতে হবে যে মেটাস্ট্যাটিক হয়ে গেলে কিন্তু যে কোনো ক্যান্সারই ভয়ঙ্কর, কাজেই তাকে ট্রিটমেন্টও খুব সিরিয়াসলি করতে হবে। আধুনিক যত কিছু অস্ত্রশস্ত্র আমাদের হাতে বিজ্ঞান তুলে দিয়েছে, সব কিছুকেই কিন্তু ইউজ করতে হবে ক্ষেত্র বিশেষে। আজকে এই পর্যন্তই, নমস্কার।